আমরা দেখব মাইটোসিস কোষ বিভাজন। প্রথমেই বলি যে এই কোষ বিভাজন কোথায় সংঘটিত হয়। সেটা হচ্ছে হতে পারে সেটা উদ্ভিদ কিংবা প্রাণী, তার দেহকোষে মাইটোসিস কোষ বিভাজন সংঘটিত হয়ে থাকে। এখন যদি আমরা এই মাইটোসিস কোষ বিভাজনটাকে বুঝতে চাই, তাহলে চলো আমরা এর কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নিই। মাইটোসিস কোষ বিভাজন এমন একটা কোষ বিভাজন যে কোষ বিভাজনে একটা মাতৃকোষ থেকে দুটা অপত্য কোষের তৈরি হয়। সেক্ষেত্রে এর নিউক্লিয়াস যেটা রয়েছে সেটা একবারে বিভাজিত হয় এবং এই নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত যে ক্রোমোজোমটা রয়েছে সেই ক্রোমোজোম, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা যতটা থাকবে তার থেকে শ্রেষ্ঠ অপত্য কোষের যে ক্রোমোজোম সংখ্যা থাকবে তা একই রকম হবে। এখন দেখো, মাইটোসিস কোষ বিভাজনে যেহেতু একটা মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ তৈরি হচ্ছে এবং নিউক্লিয়াস একবার বিভাজিত হওয়ার কারণে এর ক্রোমোজোম সংখ্যা একই রকম থাকছে। অর্থাৎ মাতৃকোষে যদি ক্রোমোজোম সংখ্যা 4টা হয়ে থাকে, তাহলে অপত্য কোষ দুটিতেও ক্রোমোজোমের সংখ্যা 4টাই থাকবে। এবং এক্ষেত্রে কোষের যে আকার, অপত্য কোষের যে আকারটা থাকবে সেটা মাতৃকোষের আকারের মতোই থাকবে এবং মাতৃকোষের যেসব গুণ থাকবে অপত্য কোষগুলো সমগুণ সম্পন্ন হবে। এজন্যই আমরা বলছি মাইটোসিস কোষ বিভাজনে শ্রেষ্ঠ অপত্য কোষ মাতৃকোষের সমগুণ, সম আকৃতি এবং সমসংখ্যক ক্রোমোজোম সম্পন্ন হয়ে থাকে। এছাড়াও দেখো, মাইটোসিস কোষ বিভাজনের ফলে যখন একটা অপত্য কোষ মাতৃকোষের সমগুণ সম্পন্ন হয়ে থাকে এবং সম আকৃতি হয়ে থাকে, সব দিক থেকেই মাতৃকোষ যেমন অপত্য কোষ তেমনই থাকে, সেজন্য একে ইকুয়েশনাল ডিভিশনও বলা হয়। ইকুয়েশন মানে কি? সমীকরণ। সমীকরণের সমান চিহ্নের দুপাশে কি সবসময় সমান থাকে। এক্ষেত্রে সমীকরণের এক পাশকে ধরা হয়েছে মাতৃকোষকে এবং সমীকরণের অপর পাশকে চিন্তা করা হয়েছে অপত্য কোষ দুটাকে, যার কারণে মাতৃকোষ এবং অপত্য কোষ দুটা সেম থাকার কারণে আমরা এই কোষ বিভাজনকে বলতেছি ইকুয়েশনাল ডিভিশন বা সমীকরণিক বিভাজন। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে এই মাইটোসিস কোষ বিভাজন উদ্ভিদ এবং প্রাণী উভয়ের ক্ষেত্রে দেহকোষে সংঘটিত হয়ে থাকে। এখন আমরা দেখব যে এই মাইটোসিস কোষ বিভাজন কিভাবে সংঘটিত হয়। আমরা কিছুক্ষণ আগে যখন দেখলাম যে অ্যামাইটোসিস কোষ বিভাজনের প্রক্রিয়া, তখন আমরা কি দেখেছি? একটা মাতৃকোষ খুব সহজেই সরাসরি দুটি অপত্য কোষে তৈরি করছে, কিন্তু মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে একটু জটিল প্রক্রিয়া অবলম্বন করতে হয়। সেক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজন কয়েকটা ধাপ অবলম্বন করে এবং এই ধাপগুলোকে আমরা দুটা ধাপে ভাগ করেছি, একটা ক্যারিওকাইনেসিস, একটা সাইটোকাইনেসিস। এখন আমরা যদি দেখি যে ক্যারিওকাইনেসিসটা কি। একটা কোষ যখন বিভাজিত হয় তার আগে সে তার নিউক্লিয়াসটাকে বিভাজন সম্পন্ন করে। সেক্ষেত্রে এই বিভাজনটাকে বলা হচ্ছে ক্যারিওকাইনেসিস, অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন। নিউক্লিয়াস বিভাজিত হয়ে যাওয়ার পর তারপর এর চারপাশে যে সাইটোপ্লাজমটা থাকে সেই সাইটোপ্লাজমটা বিভাজিত হয়, যাকে আমরা বলছি সাইটোকাইনেসিস। এখন একটা মাতৃকোষ যখন বিভাজিত হয় তার আগে সে কিছু প্রস্তুতিমূলক কার্য সম্পন্ন করে থাকে, আর এই পর্যায়টাকে বলা হচ্ছে ইন্টারফেজ পর্যায়। বন্ধুরা, আমরা যদি ক্যারিওকাইনেসিসের ধাপ কয়টা লক্ষ্য করি, তাহলে সেক্ষেত্রে প্রথমেই সংগঠিত হয় প্রোফেজ, তারপর প্রোমেটাফেজ, তারপর মেটাফেজ, তারপর এনাফেজ এবং সবশেষে টেলোফেজ। এই টেলোফেজ সহ 5টা ধাপ সম্পূর্ণ হওয়ার পরে সাইটোকাইনেসিস হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা যদি এখন ধাপগুলো দেখতে চাই, তাহলে অবশ্যই আমাদের চিত্রের সাহায্যে দেখাতে হবে। চলো বন্ধুরা, এরপরে আমরা দেখব চিত্রের সাহায্যে কিভাবে এই 5টা ধাপ সম্পন্ন হয়ে থাকে। মাইটোসিস কোষ বিভাজনের যে প্রথম পর্যায়টা অর্থাৎ ক্যারিওকাইনেসিস, সেখানে 5টি ধাপের মধ্যে প্রথম ধাপটাই হচ্ছে প্রোফেজ এবং প্রোফেজ ধাপটাকে বলা হয় সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ, কেননা এই ধাপে এসে কোষ বিভাজনের সবচেয়ে বেশি সময় ব্যয় হয়। প্রোফেজ ধাপের ক্ষেত্রে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের ক্ষেত্রে কিছুটা পার্থক্য দেখা যায়। আমরা প্রথমেই দেখে নিই উদ্ভিদ কোষে প্রোফেজ ধাপটা কীরকম। প্রথমেই দেখো, একটা উদ্ভিদ কোষের মাতৃকোষ আমি নিয়েছি। মাতৃকোষে আমরা দেখতে পাচ্ছি একটা নিউক্লিয়াস রয়েছে। নিউক্লিয়াসের ভিতরে ক্রোমাটিন তন্তু এবং নিউক্লিওলাস সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে, কিন্তু যখন প্রোফেজ ধাপ শুরু হয় তখন প্রথম অবস্থায় গিয়ে ক্রোমাটিন তন্তুগুলো পানি বিয়োজনের ফলে এরা মোটা হয় এবং নিউক্লিয়াসটা আকারে সবচেয়ে বড় হয়।
তার শেষ অবস্থাতে গিয়ে এই ক্রোমোজোমটা লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে একটা ক্রোমাটিডের তৈরি করে এবং এই ক্রোমাটিডগুলো একটা নির্দিষ্ট বিন্দুতে সংযুক্ত থাকে, যাকে আমরা বলছি সেন্ট্রোমিয়ার। আর ক্রোমোজোম বিভাজনের ফলে যে দুটো অংশ গঠন করলো তাকে আমরা বলছি ক্রোমাটিড। এটা হচ্ছে উদ্ভিদ কোষে প্রোফেজ ধাপ। এর পরের অংশে আমরা দেখব প্রাণী কোষে প্রোফেজ ধাপটা কীরকম হয়। আমরা একটু আগে দেখেছি যে একটা উদ্ভিদ কোষে এই প্রোফেজ ধাপটা কীরকম হয়ে থাকে। এখন আমরা দেখব একটা প্রাণী কোষে প্রোফেজ ধাপ কীরকম। দেখো, সব কিছুই সেম উদ্ভিদ কোষের মতো, শুধু এখানে পার্থক্য যেটা, মাতৃকোষের সাইটোপ্লাজমের সেন্ট্রোজোমটা থাকে, সেই সেন্ট্রোজোমটা প্রোফেজ ধাপে গিয়ে প্রথম অবস্থাতে দুটো সেন্ট্রিওলের আবির্ভাব ঘটায়, যেটা কিনা শেষ অবস্থাতে গিয়ে কিছু রশ্মি তৈরি করে, যেটাকে আমরা বলছি অ্যাস্টার রশ্মি। এই অ্যাস্টার রশ্মির বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে এগুলো ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ারটা থাকে সেগুলোকে আকর্ষণ করতে চায় এবং নিজেদের সাথে যুক্ত করতে চায়, যার কারণেই এই রশ্মিগুলোকে বলা হচ্ছে অ্যাস্টার রশ্মি। অর্থাৎ আমরা কি দেখলাম যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষে প্রোফেজ ধাপটা একই রকম, কিন্তু প্রাণী কোষের পার্থক্য যেটা, সেটা হচ্ছে এখানে আমরা অ্যাস্টার রশ্মি নামে কিছু রশ্মি আবির্ভাব দেখতে পাচ্ছি। এরপরের অংশে আমরা দেখব প্রোমেটাফেজ ধাপে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষে কীভাবে সংঘটিত হয়। এবার আমরা দেখব প্রোমেটাফেজ ধাপ সম্পর্কে। শুরুতেই চলো আমরা দেখে নিই উদ্ভিদ কোষে এই প্রোমেটাফেজ ধাপটা কিভাবে সংঘটিত হয়। বন্ধুরা, আমরা যখন প্রোফেজ ধাপটা দেখেছিলাম, সেক্ষেত্রে প্রোফেজ ধাপের শেষ অবস্থাতে গিয়ে আমরা দেখেছিলাম সেখানে নিউক্লিওলাস, যেটা নিউক্লিয়াসে অবস্থিত, সেটা প্রায় বিলুপ্ত থাকে। কিন্তু প্রোমেটাফেজ ধাপে এসে উদ্ভিদ কোষের ক্ষেত্রে শুরুতেই সেই লুপ্তপ্রায় নিউক্লিয়াসটা কি হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। এরপর যে নিউক্লিয়ার মেমব্রেনটা ছিল নিউক্লিয়াসের চারপাশ দিয়ে, সেই নিউক্লিয়ার মেমব্রেনটাও এখানেও বিলুপ্ত হয়ে যায়। তারপর কি হয়, এখানে দুটো মেরুর সৃষ্টি হয়। আমরা যদি উপরের দিকটাকে উত্তর মেরু এবং বিপরীত দিকটাকে যদি আমরা দক্ষিণ মেরু ধরি, সেক্ষেত্রে এই উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর মাঝখান দিয়ে কিছু তন্তুর আবির্ভাব হয়, যেগুলোকে আমরা বলছি স্পিন্ডল তন্তু। এই স্পিন্ডল তন্তু পরস্পর যুক্ত হয়ে একটা স্পিন্ডল যন্ত্রের তৈরি করে, যেখানে কিছু উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত কিছু স্পিন্ডল তন্তু সংযুক্ত অবস্থায় থাকে। এরপর ক্রোমোজোমগুলো এখানে প্রায় ভাসমান অবস্থায় থাকে এই স্পিন্ডল তন্তুগুলোর উপর দিয়ে। এরপরে যদি আমরা এই প্রোমেটাফেজ ধাপটাকে প্রাণী কোষে দেখতে চাই, তাহলে দেখো সেক্ষেত্রে কি হয়। আমরা যে প্রোফেজ ধাপে প্রাণী কোষে সেন্ট্রিওল দুটোকে দেখেছিলাম, যার চারপাশ থেকে অ্যাস্টার রশ্মি বিচ্ছুরিত হচ্ছিল, সেই সেন্ট্রিওল দুটো দু মেরুতে চলে যায় এবং তার চারদিক থেকে অ্যাস্টার রশ্মি বিস্তৃত হতে থাকে। এরপর এই অ্যাস্টার রশ্মির মাধ্যমে কিছু তন্তুর আবির্ভাব হয়, যেটা কিনা পরস্পর সংযুক্ত হয়ে এখানেও স্পিন্ডল যন্ত্র গঠন করে। এরপর এর উপর দিয়ে ক্রোমোজোমগুলো ভাসমান অবস্থায় থাকে। তাহলে আমরা প্রোমেটাফেজ ধাপে দেখতে পাচ্ছি যে এখানে একটা নতুন যন্ত্র আবিষ্কার হয়, যেটাকে আমরা বলছি স্পিন্ডল যন্ত্র, যেখানে কিছু স্পিন্ডল তন্তু থাকে এবং এই তন্তুগুলোর উপর দিয়ে ক্রোমোজোমগুলো ভাসমান অবস্থায় থাকে। এটাই হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের প্রোমেটাফেজ ধাপের চিত্র। আচ্ছা, এখন আমরা দেখব মেটাফেজ ধাপে কিভাবে কোষ বিভাজনটা সংঘটিত হয়। প্রথমেই আসো আমরা দেখি উদ্ভিদ কোষে এই মেটাফেজ ধাপটা কীরকম থাকে। আমরা এর আগে প্রোমেটাফেজ ধাপে দেখে এসেছি যে এখানে একটি স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। এখানে আর কিছুই না, এই স্পিন্ডল যন্ত্রের উপর যে ক্রোমোজোমগুলো ভাসমান অবস্থায় ছিল, সেই ক্রোমোজোমগুলোই এই স্পিন্ডল যন্ত্রের এক একটা তন্তুর সাথে সংযুক্ত হয় এবং ক্রোমোজোমের কোন অংশটা সংযুক্ত হয়, সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার যখন এই স্পিন্ডল যন্ত্রের তন্তুর সাথে সংযুক্ত হয়, সেক্ষেত্রে এই যে পুরো স্পিন্ডল যন্ত্রটা রয়েছে, তার যে বিষুবীয় অঞ্চল, অর্থাৎ মাঝখানের যে অংশটার কথা বলছি আমরা, এটাকেই বিষুবীয় অঞ্চল হিসেবে বলছি। এই বিষুবীয় অঞ্চলে এই ক্রোমোজোমগুলো স্পিন্ডল তন্তুর সাথে সংযুক্ত হয়। অনুরূপভাবে প্রাণী কোষেও সেম। প্রাণী কোষেও ক্রোমোজোমগুলো এই স্পিন্ডল যন্ত্রের যে তন্তুগুলো রয়েছে তার সাথে বিষুবীয় অঞ্চলে এসে সেন্ট্রোমিয়ারের সাথে সংযুক্ত হয় এবং এই ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করতে থাকে এবং পরের যে ধাপটা রয়েছে অ্যানাফেজ ধাপ, সেই ধাপের জন্য প্রস্তুত হয়ে থাকে।
এখন আমরা দেখব অ্যানাফেজ ধাপে কিভাবে কোষ বিভাজিত হয়ে থাকে। সেক্ষেত্রে যদি আমরা উদ্ভিদ কোষ দেখে থাকি তাহলে আমরা যে মেটাফেজ ধাপে যে স্পিন্ডল যন্ত্রটা দেখেছিলাম সেই স্পিন্ডল যন্ত্রের স্পিন্ডল তন্তুগুলো এখানে প্রায় লুপ্তপ্রায় অবস্থায় থাকে এবং সেক্ষেত্রে ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ারটা থাকে প্রত্যেকটি ক্রোমোজোমে সেই সেন্ট্রোমিয়ারটা সমান দুভাগে বিভক্ত হয় এবং এক একটি ক্রোমাটিডের সাথে পরস্পর থেকে আলাদা হয়ে যায়। এই আলাদা ক্রোমোজোমটাকে বলা হচ্ছে অপত্য ক্রোমোজোম, যে ক্রোমোজোমগুলো অর্ধেক উত্তর মেরুর দিকে চলে যায় এবং বাকি অর্ধেক দক্ষিণ মেরুর দিকে চলে আসে। এখন এই অপত্য ক্রোমোজোমগুলো কেন দুদিকে চলে যাচ্ছে তার প্রধান কারণ হলো এর স্পিন্ডল যন্ত্রের যে স্পিন্ডল তন্তুগুলো রয়েছে এগুলো লুপ্তপ্রায় হয়ে যাওয়ার সময় সংকুচিত হয়, ফলে যখন ক্রোমোজোমগুলো বিভক্ত হয়ে যায় তখন অর্ধেক ক্রোমোজোম উত্তর মেরুর দিকে এবং বাকি অর্ধেক ক্রোমোজোম দক্ষিণ মেরুর দিকে চলে আসে। এক্ষেত্রে যে অপত্য ক্রোমোজোমটা রয়েছে তার সেন্ট্রোমিয়ারটা সামনের দিকে থাকে এবং ক্রোমাটিড যে বাহুগুলো রয়েছে সেগুলো পশ্চাৎ দিকে থাকে। এক্ষেত্রে বলা হয় যে ক্রোমাটিডের সেন্ট্রোমিয়ারটা হয় অগ্রগামী এবং বাহুদ্বয় হয় পশ্চাৎগামী। অনুরূপভাবে যখন আমরা প্রাণীকোষে এটা দেখব, প্রাণীকোষেও কি হয়ে থাকে, এই স্পিন্ডল যে যন্ত্রটা রয়েছে সেই স্পিন্ডল যন্ত্রের স্পিন্ডল তন্তুগুলো ধীরে ধীরে লুপ্তপ্রায় অবস্থায় চলে যায়। সেক্ষেত্রে ক্রোমোজোমগুলো বিভক্ত হয়ে দুটো আলাদা আলাদা সেন্ট্রোমিয়ার তৈরি করে এবং দুটো সেন্ট্রোমিয়ারের সাথে তার ক্রোমোজোমের ক্রোমাটিড অংশগুলো ভেঙে যায়। সেই সাথে অপত্য ক্রোমোজোমের অর্ধেক ক্রোমোজোমগুলো উত্তর মেরুর দিকে এবং বাকি অর্ধেক ক্রোমোজোমগুলো দক্ষিণ মেরুর দিকে চলে আসে। অর্থাৎ অ্যানাফেজ ধাপে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে প্রত্যেকটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সহ বিভক্তকরণ। অর্থাৎ মূলত মাইটোসিস কোষ বিভাজনের এই ধাপে এসেই কোষগুলো দুটি সমান অংশে বিভক্ত হয়ে যায়, অর্থাৎ একটা কোষ থেকে দুটো কোষের তৈরি হয়। এটাই হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ ধাপের কোষ বিভাজনের প্রক্রিয়া। পরের অংশে আমরা দেখব টেলোফেজ ধাপটা কিভাবে সম্পন্ন হয়ে থাকে। আমরা এর আগে অ্যানাফেজ ধাপে যখন দেখেছিলাম যে ক্রোমোজোম বিভক্তকরণের মাধ্যমে অর্ধেক ক্রোমোজোম উত্তর মেরুর দিকে এবং বাকি অর্ধেক ক্রোমোজোম দক্ষিণ মেরুর দিকে আসে, আর এই ধাপে অর্থাৎ টেলোফেজ ধাপে এই দুই মেরুর যে ক্রোমোজোমগুলো রয়েছে এগুলো একদম দুই মেরুর বিপরীত প্রান্তে পৌঁছে যায় এবং সেক্ষেত্রে কি হয়, ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে পৌঁছে যাওয়ার সাথে সাথে এর চারপাশে যে সাইটোপ্লাজমগুলো রয়েছে সেগুলো ওই ক্রোমোজোমকে ঘিরে ফেলে এবং পুনরায় এই ক্রোমোজোমের চারদিক দিয়ে নিউক্লিয়ার মেমব্রেনের আবির্ভাব ঘটে। এবং আমরা প্রথম ধাপে অর্থাৎ প্রোফেজ ধাপে যে দেখেছিলাম যে নিউক্লিওলাসটা রয়েছিল যেটা ধীরে ধীরে লুপ্তপ্রায় হয়ে গিয়েছিল এবং একসময় ছিলই না, এই টেলোফেজ ধাপে এসে সেই নিউক্লিওলাসটা পুনরায় আবির্ভাব ঘটে। সেই সাথে এর যে মাঝখানে যে স্পিন্ডল তন্তুগুলো ছিল সেগুলো প্রায় বিলুপ্তই হয়ে যায় এবং মাঝখান দিয়ে একটা কোষ প্লেটের সৃষ্টি করে। এই কোষ প্লেটটা কখন সৃষ্টি হয়, এই টেলোফেজ ধাপটা যখন উদ্ভিদ কোষে শুধুমাত্র এই টেলোফেজ ধাপটা যখন শেষের দিকে চলে যায় সেক্ষেত্রে এই বিষুবীয় অঞ্চলের মধ্যে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো ছিল তার কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অংশ একত্রিত হয়ে একটা কোষ প্লেটের সৃষ্টি করে, যে কোষ প্লেটটা শুধুমাত্র উদ্ভিদ কোষে ঘটে থাকে। পরবর্তীতে সাইটোকাইনোসিসে গিয়ে এই কোষ প্লেটই আরেকটা কোষ প্রাচীর তৈরি করে, যার মাধ্যমে এই দুটো অপত্য যে নিউক্লিয়াসটা রয়েছিল সেটা বিভক্ত হয়ে যায়। সেটা আমরা সাইটোকাইনোসিসে গিয়ে দেখব। কিন্তু টেলোফেজের শেষ ধাপে যে কোষ প্লেটটা আবির্ভাব হয় সেটা শুধু এখানে দেখানো হয়েছে। এরপর চলো আমরা প্রাণী কোষে দেখব যে টেলোফেজ ধাপটা কিভাবে সংঘটিত হয়। উদ্ভিদ কোষের মতোই প্রাণী কোষেও যে বিপরীত মেরুতে অবস্থিত যে ক্রোমোজোমগুলো ছিল অপত্য ক্রোমোজোম তার চারদিক দিয়ে নিউক্লিয়ার মেমব্রেনের আবির্ভাব ঘটে এবং সেই সাথে নিউক্লিওলাসও সৃষ্টি হয়। এরপর এর মাঝে যে ক্রোমোজোমগুলো ছিল সেগুলো পানি যোজনের ফলে সুতার মতো অংশ গঠন করে এবং দুই যে বিপরীত মেরু রয়েছে দুই বিপরীত মেরুতে দুটো সেন্ট্রিওলের আবির্ভাব ঘটে এবং মাঝখানে যে স্পিন্ডল তন্তুগুলো ছিল লুপ্তপ্রায় সেগুলো প্রায় বিলুপ্তই হয়ে যায়। এভাবে প্রাণী কোষে দুটি আলাদা আলাদা নিউক্লিয়াস তৈরি হয়ে থাকে, যেখানে আলাদা আলাদা ক্রোমোজোম, নিউক্লিওলাস এবং মাঝখানে যে ক্রোমাটিন তন্তুগুলো রয়েছে যেগুলো জট পাকিয়ে থাকে। এভাবেই টেলোফেজ ধাপে এসে
উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয় ক্ষেত্রেই দুটো আলাদা আলাদা অপত্য নিউক্লিয়াস তৈরি করে, যেটা পরবর্তীতে সাইটোকাইনেসিসে গিয়ে আলাদা আলাদা দুটো কোষের সৃষ্টি করে। এভাবে টেলোফেজ ধাপে দুই মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টির মাধ্যমে টেলোফেজ ধাপটা পরিসমাপ্ত হয় এবং তার সাথে সাথে মাইটোসিস কোষ বিভাজনের যে ক্যারিওকাইনেসিস পর্যায়টা রয়েছে সেটাও সম্পন্ন হয়ে যায়।